প্রিয় শিক্ষার্থীরা, আমার ঘরে আমার স্কুল এই অনুষ্ঠানে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ জাহিদুল ইসলাম। আজকে তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব, দশম শ্রেণীর গণিত বিষয়ের 12তম অধ্যায়, যে অধ্যায়টি দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ। আজকে আমরা এই অধ্যায়ের 12.2 সরল সহ সমীকরণের যে সমাধান, সেই সমাধান নিয়ে আলোচনা করব। তো আজকের এই পাঠ শেষে তোমরা সমীকরণের আর গুণন পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে, সমীকরণকে প্রতিস্থাপন, অপনয়ন, আর গুণন পদ্ধতিতে সমাধান করতে পারবে। তো আমরা আজকে অধ্যায় 12-2 এই অধ্যায়টি আমরা সরাসরি চলে যাই। তোমরা আশা করি বই নিয়ে বসছো, বই এবং খাতা খুলে অধ্যায়টি বের করো। তোমাদের এই অধ্যায়টি 236 পৃষ্ঠা হলো 12.2। তো আমরা দুই চলক বিশিষ্ট সরল সমীকরণের যে আদর্শ রূপ সেটা পেয়েছিলাম a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0, আর হলো a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0। তো এই যে আমরা দুইটা সমীকরণ, এই সমীকরণে দুইটা চলক আছে এবং চলকের ঘাত 1, এই জন্য আমরা বলছিলাম সরল সহ সমীকরণ জোট। এই সমীকরণকে একাধিক পদ্ধতিতে সমাধান করা যায়। এরকম সমাধান করার তোমরা দুইটা প্রক্রিয়া ক্লাস 8-এই শিখে আসছো, যেখানে একটা প্রক্রিয়া ছিল প্রতিস্থাপন, আর একটা প্রক্রিয়া হলো অপনয়ন, আর একটা প্রক্রিয়া হলো, এই দুইটা প্রক্রিয়া তোমরা অলরেডি শিখে আসছো। এখন আমরা দশম শ্রেণীতে এই দুইটা প্রক্রিয়ার সাথে আরো নতুন দুইটা প্রক্রিয়া যুক্ত করে আর গুণন, বা এটাকে বজ্র গুণনও বলা হয়, আর আরেকটা প্রক্রিয়া হলো লৈখিক চিত্র, অর্থাৎ লেখচিত্রের মাধ্যমে আমরা করব। তাইলে এখন এই প্রতিস্থাপন এবং অপনয়ন এই দুইটা প্রক্রিয়ার সাথে তোমরা পরিচিত। এখন আমাদের একটা সম্পূর্ণ নতুন প্রক্রিয়া হলো আর গুণন, আর লেখচিত্রের সাথেও কিছুটা পরিচিত, এটাও আমরা আবার করব। তাহলে আমাদের এই চারটা পদ্ধতি আমাদের এই চ্যাপ্টার অধ্যায় 12-তে আছে। কিন্তু আমরা এই আজকের আমরা বিশেষ করে যেহেতু এই দুইটা প্রক্রিয়ার সাথে তোমরা পরিচিত, তো আমরা সময় পেলে এই দুইটা প্রক্রিয়া দেখব। কিন্তু শুরুতে আমরা আর গুণন বা বজ্র গুণন প্রক্রিয়াটা যেহেতু নতুন, এটা নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, এই প্রক্রিয়ায় আমরা এখন তোমাদের একটা কথা বলে রাখি, যে তুমি যেই প্রক্রিয়ায় সমাধান করো, সেটা প্রতিস্থাপন করো, অপনয়ন করো, আর গুণন বা বজ্র গুণন করো, লৈখিক চিত্রের মাধ্যমে করো, যে প্রক্রিয়ায় করো, আমাদের চলকের যে মান, সে মান কিন্তু একই আসে। আমরা এর বাইরেও আরো কিছু প্রক্রিয়া আছে যেটা তোমরা উচ্চতর ক্লাসে পাবে, যেহেতু তোমাদের বই পাঠ্যসূচিতে সেগুলো নাই, আমি ওগুলো গেলাম না। কিন্তু আমরা সমাধান করার যে প্রক্রিয়াগুলো আছে, যেই প্রক্রিয়ায় আমরা সমাধান করি না কেন, একই মান চলে আসবে। তো আমরা এখন এই আর গুণন প্রক্রিয়াটা নিয়ে ডিটেলস আলোচনা করি, কিভাবে এই প্রক্রিয়াটা আসলো বা আমরা কিভাবে এই প্রক্রিয়া সমাধান করতে পারি। দেখো, যে আমাদের দুই চলক বিশিষ্ট যে সরল সমীকরণ, সরল সহ সমীকরণ, সেটার আদর্শ রূপে আমরা এটা পেয়েছি। তো এক নংকে গুণ দিব আমরা b2 এবং 2 নংকে a1 দ্বারা গুণ করি। তাহলে গুণ করলে কি হয় দেখো, এটা হলো a1 b2 x প্লাস এখানে আছে b1, তাইলে আমরা এটাকে b2 দিয়ে গুণ দিছি, তাহলে কি হবে b1 b2 y প্লাস b1, এটা আমরা গুণ দিচ্ছি b2 দ্বারা, তাইলে হবে এটা হবে b2 c1 ইকুয়ালস টু 0। আর 2 নংকে গুণ দিব আমরা
বি ওয়ান দ্বারা, এ ওয়ান না, 2 নংকে আমরা বি ওয়ান দ্বারা যদি গুণ দেই তাহলে কি হবে, এ টু বি ওয়ান এক্স প্লাস বি ওয়ান বি টু ওয়াই প্লাস বি ওয়ান সি টু ইকুয়ালস টু 0। তাইলে এই দুইটা সমীকরণে আমরা যে প্রতিস্থাপন পদ্ধতি শিখে আসছি, প্রতিস্থাপন পদ্ধতি অনুযায়ী যদি আমরা বিয়োগ করে দেই তাইলে দেখো আমাদের এই পদটা যে প্রত্যেক সমীকরণের যে দ্বিতীয় পদ বি ওয়ান বি টু ওয়াই, এখানেও বি ওয়ান বি টু ওয়াই, তাহলে এই পদ দুইটা চলে যাবে। তাইলে আমরা এখানে যদি এটাকে বিয়োগ করে দেই তাহলে এটা বিয়োগ করলে কি হয়, এ ওয়ান বি টু এক্স মাইনাস এ টু বি ওয়ান এক্স, আর এই অংশটা এটা কেটে যায়, তাহলে এখানে থাকে প্লাস বি টু সি ওয়ান মাইনাস বি ওয়ান সি টু ইকুয়ালস টু 0। তো যেহেতু এখানে এক্সটাকে কমন নেওয়া যায়, তাহলে আমরা এটাকে এক্সটাকে কমন নিয়ে লিখতে পারি এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান। এই প্রথম এই দুইটার ভিতরে আমরা এক্সটাকে কমন নিয়েছি, আর এই অংশটাকে আমরা ধ্রুবকটাকে ডানে নিয়ে যাই, তাইলে কি হবে, বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান। তো এইখান থেকে আমরা লিখতে পারি এক্স ডিভাইডেড বাই, আমরা লিখতে পারি এক্স ডিভাইডেড বাই বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান ইকুয়ালস টু, তো এইটার সাথে আমরা যদি মনে মনে একটা ওয়ান ধরে নেই তাহলে ওয়ানটা কিন্তু এখানে থেকে যাবে, তো সেই ওয়ানের উপরে রয়ে গেল ওয়ান, আর এক্সের সাথে যে সহগটা গুণ আকারে ছিল সেটার নিচে ভাগ আকারে চলে যাবে, তাইলে এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান। তাইলে আমরা এইটা পেয়েছি, এটাকে ধরি ইকুয়েশন 3, যেহেতু এখানে 1 আর 2 আগেই ধরে নিয়েছিলাম, তাহলে এটা হলো ইকুয়েশন 3। এইটা আমরা কিসের কোন প্রক্রিয়ার মাধ্যমে পেয়েছি, যে 1 নংকে বি টু এবং 2 নংকে বি ওয়ান দ্বারা গুণ করে, অর্থাৎ ওয়াইকে অপসরণ করেছিলাম আমরা। এবার যদি আমরা এক্সকে অপসরণ করি তাইলে আমরা কি পাবো, যে এইবার আমরা লিখব 1 নংকে গুণ দেব হলো এ টু দ্বারা, আর 2 নংকে গুণ দিব হলো এ ওয়ান দ্বারা। গুণ দিয়ে আমরা এই সমীকরণ দুইটাকে কি পাই সেটা লিখব। তো আশা করি তোমরা এই সমীকরণ আগের অংশটা বুঝতে পেরেছো। তো এই অংশটা সবাই তুলে ফেলো, আমি বোর্ড থেকে যেহেতু মুছে দেব, তো তোমাদের এটা মনে রাখতে হবে। এবং আমরা যে 3 নংয়ে যেটা পেয়েছি সেই জিনিসটা আমি একটু ডান দিকে তুলে রাখি, যেখানে পেয়েছি এক্স ডিভাইডেড বাই বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান। তাইলে এই অংশটা আমরা এখানে রেখে দিলাম, এটা হলো আমাদের ইকুয়েশন 3। আর এরপরে আমরা একই প্রক্রিয়ায় যেটা বলেছি তোমাদের এ টু দ্বারা গুণ দেব হলো 1 নংকে, আর এ ওয়ান দ্বারা গুণ দেব হলো 2 নংকে। তাইলে সেক্ষেত্রে আমাদের এই কি আনা যায় দেখি। তাহলে দেখো গুণফলগুলো কি আসে, এ ওয়ান এইটাকে গুণ দিচ্ছি আমরা এ টু দ্বারা, তাহলে এ ওয়ান এ টু এক্স প্লাস এ টু বি ওয়ান প্লাস সি ওয়ান এ টু ইকুয়ালস টু 0। আর এখানে গুণ দেবো আমরা এটাকে এ ওয়ান দ্বারা, তাইলে এ ওয়ান এ টু এক্স প্লাস এ ওয়ান বি টু ওয়াই, এখানে একটা ওয়াই আছে, প্লাস এ ওয়ান দ্বারা গুণ দিচ্ছি আমরা, তাহলে কি হবে এ ওয়ান, আচ্ছা সি টুটাকে আগে লিখবো, তাহলে সি টু এ ওয়ান ইকুয়ালস টু 0। অর্থাৎ আমরা এটাকে যদি এইভাবে রাখি এ বি সি, তাহলে আমাদের হিসেব করে বের করতে সুবিধা হবে, অর্থাৎ এ বি সি। তাহলে এই জন্য আমি সি ওয়ান এ টু লিখলাম, আর এখানে সি টু এ ওয়ান। দেখো এইবারও আমরা আগের মতো যেভাবে বিয়োগ করে দিয়েছিলাম এইবারও বিয়োগ করে দিব, সেক্ষেত্রে এক্সটা অপসারিত হবে।
আগেরবার আমাদের ওয়াই অংশটা চলে গেছিল, এইবার যেই পদের সাথে এক্স যুক্ত আছে সেই পদটা অপসারিত হয়ে যায়। তো এইখান থেকে আমরা লিখতে পারি কি যে এ টু বি ওয়ান ওয়াই মাইনাস এ ওয়ান বি টু ওয়াই প্লাস সি ওয়ান এ টু মাইনাস সি টু এ ওয়ান ইকুয়ালস টু 0। তো আমরা এই প্রথম অংশের ভিতরে দেখতেছি ওয়াই আছে, তাহলে যে চলকটা আছে, যেহেতু আমরা চলকের মান সাধারণত বের করতে চাই, চলকটাকে আমরা কমন নিয়ে নেই, তাহলে কি থাকবে ওয়াই, এটা হলো এ টু বি ওয়ান মাইনাস এ ওয়ান বি টু, আর এই যে ধ্রুবক অংশটা সেটাকে ডানে নিয়ে যাব, তাহলে মাইনাস যেটা আছে সেটা প্লাস হয়ে গেল সি টু এ ওয়ান, আর প্লাসটা গিয়ে মাইনাস হয়ে যাবে, তাইলে মাইনাস সি ওয়ান এ টু। তো একইভাবে আমরা যদি লিখি ওয়াই বাই এ টু, আচ্ছা তাহলে ওয়াই বাই কি হবে, যে এই ডান পাশে যেটা আছে, ডান পাশে আছে সি টু এ ওয়ান মাইনাস সি ওয়ান এ টু, তাহলে এইটার সাথে যদি আমরা মনে মনে এখানে ওয়ান ধরে নেই, যে ওয়ান আছে একটা, তাহলে ওয়ানটাকে ওইখানে রেখে দিব, আর যে অংশটা আছে এই অংশটাকে এখানে নিয়ে আসলাম। অর্থাৎ আমাদের একটা বিশেষ কৌশল অবলম্বন করতে হচ্ছে, সেই জন্য আমরা এটাকে নিয়ে আসছি সি টু এ ওয়ান মাইনাস সি ওয়ান এ টু ইকুয়াল, এখানে আমাদের ওয়ান ছিল, তাইলে ওয়ান রয়ে গেল, আর এখানে যেটা ছিল ওয়াই এর সাথে সহগ সেটাকে ডান দিকে নিয়ে গেলাম, তাহলে কি হলো এ টু বি ওয়ান মাইনাস এ ওয়ান বি টু। এইটাকে আমরা সমীকরণ 4 ধরি, আগে 3 পর্যন্ত ধরা হয়েছে। দেখো এখন আমরা যে 3 নং ইকুয়েশনটা তুলে রাখছিলাম এখানে, এক্স বাই বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান, আর 1 বাই এ ওয়ান বি টু, আর হলো আছে কি এ টু বি ওয়ান। তাইলে এখানে আমাদের দেখো যে এ টু বি, আমাদের এই যে দুইটা ইকুয়েশন যদি মিলাতে চাই, তাইলে ওইখানে আমাদের মাইনাস এ টু বি ওয়ান আছে, আর এখানে হলো এ টু বি ওয়ান হলো প্লাস। তাইলে আমরা যদি দুই দিকেই মাইনাস কমন নিয়ে নেই, তাইলে কি হয় দেখো যে ওয়াই ডিভাইডেড বাই সি ওয়ান এ টু, আর হলো মাইনাস সি টু এ ওয়ান ইকুয়ালস টু, এপাশেও আমরা মাইনাস কমন নিয়ে দুই পক্ষ থেকে মাইনাসটা বাদ দিয়ে দেই, তাহলে কি হবে এটা এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান। এইটাকে যদি আমরা 4 ধরি, তাইলে এখানে কি করব, মাইনাস 1 দ্বারা গুণ করেছি, মাইনাস 1 দ্বারা গুণ করলে আমাদের এই রাশির যে চিহ্নগুলো পরিবর্তন হয়ে গেল। এখন দেখো যে এইখানে আছে 1 বাই এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান, এখানেও 1 বাই এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান। তাহলে আমরা যদি এভাবে হয় যে এ ইকুয়ালস টু সি, বি ইকুয়ালস টু সি, তাহলে এই দুইটা থেকে লেখা যায় কি এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি। তাহলে এই শর্ত অনুযায়ী আমি উপর থেকে একটু মুছে ফেললাম। দেখো এইটা হলো আমাদের ইকুয়েশন 4 যেটা ছিল। 3 ও 4 হতে কি পাই, 3 ও 4 হতে পাই এক্স বাই বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান ইকুয়ালস টু ওয়াই বাই সি ওয়ান এ টু মাইনাস সি টু এ ওয়ান ইকুয়ালস টু 1 বাই এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান। অর্থাৎ আমাদের এইটা যদি হয় একটা দুই চলক বিশিষ্ট সরল সহসমীকরণ জোট, সেই সমীকরণটায় আমরা সরাসরি এইটার মাধ্যমে এক্স এবং ওয়াই এর যে মান অর্থাৎ চলকের মান বের করতে পারি। আর এই যে পদ্ধতি, এই পদ্ধতিটাই হলো আর গুণন পদ্ধতি বা বজ্র গুণন পদ্ধতি। এই পদ্ধতি অবলম্বন করে আমরা যেমন প্রতিস্থাপন অপনয়ন পদ্ধতিতে সমাধান করি, ঠিক একই প্রক্রিয়ায় আমরা এই পদ্ধতি ব্যবহার করেও সমাধান করতে পারি। মূলত এই পদ্ধতিটাই আরও হলো ওই পদ্ধতিগুলো থেকে সহজতর। তো এই সমীকরণ জোটকে আমরা এইভাবে সাজাতে পারি, অর্থাৎ এর যে এক্স এবং ওয়াই এর সহগগুলো এবং ধ্রুবক পদটাকে এরকম সাজিয়ে খুব সহজেই আমরা চলকের মান বের করতে পারি। তো এই পদ্ধতি অবলম্বন করে আমরা
যে সমাধানগুলো করব সেটাকেই বলা হয় আর গুণন পদ্ধতিতে সমাধান। তো আমি যদি এটা মুছে একটা তোমাদের ম্যাথ নিয়ে আলোচনা করি, দেখো এখানে একটা মজার বিষয় যে মনে রাখার কিছু পদ্ধতি আছে তোমার, যে এইটাকে কিভাবে সাজাবা। সরাসরি আমরা তো এতক্ষণ এটা কিভাবে আসলো সেই বিষয়টা করে দেখলাম, তো এখন আমরা তো সরাসরি এগুলো এইভাবে কাজে লাগাবো। তো দেখো এইখানে আছে হলো এক্স, এক্সের সহগ হলো a1 a2, সেগুলো কিন্তু এখানে নাই, এ এবং a2 নাই, তাহলে কি আছে পরবর্তী আছে বি আর সি, তাহলে এই বি এবং সি দিয়ে হবে। তো b1 c2, এই যে দেখো b1 c2 মাইনাস হবে কি b2 c1, এই যে b2 c1। এরপরে আমরা যখন ওয়াই নিচ্ছি, ওয়াই এর সহগ হলো b1 b2, এটার কিন্তু এখানে অস্তিত্ব নাই, তাইলে কি হবে যে c1 a2 আর a1 c2 a1। এরপরে আমরা যখন ধ্রুবক নিব, ধ্রুবকের সময় কি হবে যে ধ্রুবকের এখানে কিছু আর থাকবে না, তখন কি আসছে a1 b2 b2 a2 b1। তাহলে এই পুরো ব্যাপারটাকে আমরা এইভাবে চিন্তা করতে পারি যে a1 b1 c1, আবার লিখলাম আমি a1 a2 b2 c2, আবার লিখলাম a2। তাহলে দেখো এইটা হলো অনের ক্ষেত্রে, অর্থাৎ ধ্রুবকের ক্ষেত্রে, এইটা হবে এক্স এর ক্ষেত্রে, এইটা হবে ওয়াই এর ক্ষেত্রে। এখন আমরা এটাকে কিভাবে সাজাতে পারি, তাহলে 1 নিলাম, তাহলে 1 নিলে a1 b2 মাইনাস, অলওয়েজ কিন্তু এখানে আমাদের মাইনাস চিহ্ন চলে আসবে, উল্টাটা a2 b1। যখন আমরা এক্স নিলাম, এক্স এর ক্ষেত্রে আসো, এক্স এটা হলো কি b1 c2, উল্টাটা কি আছে b2 c1, এই যে মাইনাস b2 c1। যখন ওয়াই নিব, ওয়াই এর ক্ষেত্রে কি আসতেছে c1 a2, এই যে c1 a2 মাইনাস কি হবে দেখো অপরটা c2 a1। তাইলে আমাদের এই প্রক্রিয়াটা অবলম্বন করে আমরা খুব সহজেই সমাধান করতে পারি। দেখো আমরা একটা তোমার 12.2-এর যে কোনো একটা ম্যাথ করতে পারো। তো যেহেতু আর গণন পদ্ধতি করছি আমরা, আর গুণনের মধ্যে যেগুলো দেওয়া আছে সেখান থেকে একটা ম্যাথকে যদি আমরা সলভ করতে চাই, তো এই পদ্ধতিতে সহজেই সমাধানটা করা যাবে। তো এই পদ্ধতিতে আমরা সমাধান করার জন্য একটা ম্যাথ তুলে ফেলি। দেখো সেক্ষেত্রে আমরা 12.2-এর 7 নাম্বার অঙ্কটা, এটা আমরা আর গুণন বা বজ্রগুণন প্রক্রিয়ায় সলভ করব। তো দেয়া আছে 2x 3y প্লাস 5 ইকুয়ালস টু 0, 4x 7y প্লাস 6 ইকুয়ালস টু 0। তো এই ম্যাথটা সলভ করার জন্য আমরা এরকম একটা কৌশল অবলম্বন করেছিলাম। সেই অনুযায়ী আমরা যদি এটাকে একটু সাজিয়ে নেই, দেখো তাহলে কি আসে, এ হলো 2 3 5 আবার 2, আর হলো 4 7 6 4। তো এইটাকে আমরা যদি এই অংশটা হলো 1 এর জন্য, এই অংশটা হলো x এর জন্য, এবং এই অংশটা হলো y এর জন্য। তো আমরা x এর জন্য কি লিখতে পারি, এখানে 1 ও 2 হতে আর গুণন প্রক্রিয়ায় পাই। তো x ডিভাইডেড বাই y ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই, এটা আমরা আগেই সাজিয়ে নিলাম, যেহেতু আমাদের আর গুণন প্রক্রিয়ার প্যাটার্নটা এইভাবে থাকে, তাই আমরা x y ধ্রুবপদের জন্য 1 ধরব। এখানে কিন্তু আমরা সবসময় ধ্রুবপদের জন্য 1 ধরব। 5 × 7, y এর জন্য যখন আমরা যাব,
তাহলে y এর জন্য 5 4 মাইনাস 6 2, তাহলে এখানে হলো 6 ইন্টু 2। ধ্রুবকের জন্য 2 7 মাইনাস 4 3। তো এখান থেকে আমরা ক্যালকুলেশনটাকে সামনে আগিয়ে নেই, তাহলে কি আসে যে x ডিভাইডেড বাই 18 মাইনাস 35 y 20 মাইনাস 12 ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 14 মাইনাস 12। তাহলে কি আসে দেখো, মাইনাস 17 y বাই 8 1 বাই কত আসবে, এটা 2। তাইলে দেখো এখন সুতরাং এই তিনটেই পরস্পর সমান, তাইলে আমরা যে কোনো দুইটাকে সমান লিখতে পারি, এক্স ওয়াই এবং ধ্রুবক এই তিনটা টার্মই পরস্পর সমান। তাইলে আমরা এক্স বাই মাইনাস 17 ইকুয়ালস টু হাফ লিখতে পারি এবং ওয়াই বাই 8 ইকুয়ালস টু 1 বাই 2 লিখতে পারি। তো এইখান থেকে আসে কি এক্স ইকুয়ালস টু মাইনাস 17 বাই 2, আর এখান থেকে y ইকুয়ালস টু আসবে 8, এখানে চলে যাবে 8 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 4। সুতরাং নির্ণয় সমাধান xy ইকুয়ালস টু কি আসে, মাইনাস 17 বাই 2 আর এখানে আসে হলো 4। তো আমরা যে এই আর গুণন প্রক্রিয়ায় দেখো এই সমাধানটা কিন্তু আমরা প্রতিস্থাপন বা অপনয়ন পদ্ধতিতেও করতে পারতাম। তো আমরা আর গুণন প্রক্রিয়ায় খুব সহজেই এভাবে সমাধান করতে পারি, তিন প্রক্রিয়ায় কিন্তু মান আসবে একই। তো তোমাদের জন্য আমি কিছু কাজ দিয়ে দিচ্ছি, 12.2 থাকবে 3 6 9 12। এই ম্যাথ তোমরা প্রতিস্থাপন অপনয়ন ও আর গুণন প্রত্যেকটা ম্যাথকে এই তিনটা প্রক্রিয়ায় সমাধান করবে। আর এই ম্যাথগুলো করতে গিয়ে যদি কোনো সমস্যা হয়, আমার ক্লাসটা যদি মনে করো যে আরেকবার রিভিউ করার দরকার আছে, তোমাদের জন্য সুন্দর পদ্ধতি রয়েছে, কিশোর বাতায়নে লগ ইন করে দেখতে পারো। এছাড়া তোমাদের জনপ্রিয় মাধ্যম ফেসবুক পেজে দেখতে পারো, আমার ঘরে আমার স্কুল নামে ফেসবুক পেজ আছে, সেখানে দেখতে পারো। ইউটিউব চ্যানেল আমার ঘরে আমার স্কুল, সেই ইউটিউব চ্যানেলে গিয়েও তোমরা এই ক্লাসটা পুনরায় রিভিউ করে নিতে পারো। তো তোমাদের যদি কোনো সুচিন্তিত মতামত থাকে সেক্ষেত্রে আমাদেরকে ইমেইলের মাধ্যমে জানাতে পারো। আর আশা করি তোমরা এই বন্ধটাকে কাজে লাগাবে, বাসায় বসে প্রচুর স্টাডি করবে। সবার জন্য শুভকামনা জানিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ। Hello, good morning my dear students. How are you all? Hope you are keeping well by the grace of Almighty Allah. I am also well. Dear students, you know the whole world is infected with a deadly virus called Corona or COVID-19 today. Due to this, all schools in our country are closed in order to prevent the transmission of virus. That is why our government has taken a decision to continue your classes through Sangsad Bangladesh Television. Dear students, I welcome you all to Amar Gore Amar School program.
Today I am going to teach you a lesson from class 9 and 10 English for today, English first paper. So take your book out of the bag and sit in front of the TV set with, I hope you will enjoy the class with full attention. Dear students, what was the topic of our previous class? Right, the topic of our previous class was renewable energy sources 1. Today we will have further discussions on the same topic. So according to sequence, our today's topic is renewable energy sources 2. Right, our today's topic is renewable energy sources 2. Dear student, open your book, page number 143, Unit 11, Lesson 2. Renewable energy sources 2. Learning outcomes. After we have studied this lesson, we will be able to give meanings of new words, read and understand the text, answer the questions related to it, and extract more information, make sentences using the substitution table. Complete the passage with suitable words. Section A. Dear students, Section A, pair work. It is impossible here. Read the words in the box. Which of the words are related to energy? Fuel, oil, gas, soil, desert, forest, valley, waterfall. Fossil, relic, remnant, sign. Column number 4, sun, wind, water, coal. In the first column, we see fuel, oil and gas are related to fuel, but soil is not related to fuel. In the second column, forest and valley. These two words are connected with desert, but waterfall is not connected with desert. In the third column, relic and remnant are connected with fossil, but sign is not connected with fossil. In the column 4, wind and water are connected with sun, but coil is not connected with sun. Now underline the odd word in each column that does not belong to the group. Then compare with your partner. Comparing partner is also difficult here. Check the meaning of the new words in a dictionary. Dear students, before going through the lesson, I would like to mention some difficult words. So please give attention and write down the words in your exercise book. Acknowledged. The word acknowledged means right, recognized or approved. Aspect. Aspect means appearance, viewpoint, exposure. Atmosphere. The word atmosphere means surrounding, environment. Concern. Concern means an anxiety or worry. Disaster. The word disaster means calamity, catastrophe or adversity. Emit. Emit means discharge, give out. Expose. The word expose means representation, depiction. Massive. The word massive means huge, large, enormous, immense, gigantic.
Potential. The word potential means probable or possible. Right. Renewable. The word renewable means replaceable, reusable, or capable of being renewed. Dear students, write down the words in your exercise book. Dear students, now read the passage very carefully. At first, I am going through the whole passage. So please try to understand the meaning of the passage. In a speech at the 19th Science Congress, internationally acknowledged scientist and former Indian President APJ Abdul Kalam mentioned a very important aspect of mankind's future energy crisis. Dear student, do you know what is Congress? Congress means assembly. 19th Science Congress. Science Congress means an assembly of scientists where scientific development are discussed. Mr. APJ Abdul Kalam, have you heard the name of APJ Abdul Kalam? Oh yes, right, he was the President of India. He mentioned a very important aspect of mankind's future energy crisis. Aspect means appearance. Aspect means viewpoint. He pointed out. Mentioned means pointed out. Pointed out means mentioned or cited. He mentioned or he pointed out that the era of wood and biomass has almost come to an end. Here, era means an age. Mr. APJ Abdul Kalam pointed out that the age of wood and biomass has almost come to an end. The age of oil and natural gas would soon be over within the next few decades. Dear students, do you know what is decades? Right, decades means a period of 10 years. A period of 10 years. The age of oil and natural gas would soon be over within the next few decades. That means within the next few years, the age of oil and natural gas would soon be over. Massive burning of world's coal reserves may lead to a worldwide ecological disaster because coal burning emits the highest amount of carbon in the atmosphere. Massive burning. Massive means huge, large, enormous or gigantic. Massive burning of world's coal reserves may lead to worldwide ecological disaster. Disaster means catastrophe, calamity or adversity. Because coal burning emits. Emit means give out or discharge the highest amount of carbon in the atmosphere. Atmosphere means surrounding or environment. Ukraine's former Soviet Union. The former name of Ukraine was Soviet Union. Ukraine's Chernobyl disaster in 1986 has exposed that nuclear energy can be potentially dangerous too. Potentially means possibly or probably. So according to Kalam, the only solution that mankind can look to is the massive use of solar energy in future because it has some advantages over other forms of renewable energies. Now, why has Kalam put so much importance to the issue of energy? The energy sources have always been a major factor of change throughout history. The world's petroleum consumption. The word consumption means use. Consumption comes from consume. Consume is verb. Consumption is noun. Consumer is also noun. The world's petroleum consumption has increased from annually 3 billion barrels in 1930
to annually 50 billion barrels today. In the next quarter century, that means in 2025, in the next quarter century, that means in 2025, dear students, we are living in 2020. Now it is 2020. After 5 years, that means in 2025, the world's population is expected to be about 8 billion. It is expected that the world's population would be 8 billion, which is 30% higher than today. Developing countries will grow their economies about 2 times faster than industrialized countries. So, global economic growth is expected to continue at 3% per year. Consequently, the global demand for energy will grow at about 1.7% per year on an average. Consequently means finally, ultimately, it indicates a 50% rise of energy consumption. It indicates a 50% rise of energy consumption by 2030. If the world's daily petroleum consumption is 220 million barrels now, it will rise to 35 million barrels by that time. The present reserve of hydrocarbon energy resources is limited, and it will not be sufficient to meet the future energy challenges of the world. And hence means so, thus, and hence leading industrial countries have taken initiatives. Initiatives means steps or measures, right? To tap, here tap means collect. To tap alternative energy sources, mainly known as green or renewable energy sources. I am reading this line again. And hence, leading industrial countries have taken initiatives. Leading industrial countries have taken steps or have taken measures to collect alternative energy. Tap means collect. To collect alternative energy sources, mainly known as green or renewable energy sources. The bottom line of Kalam's speech indicates that. Bottom line means essential point or main point. The bottom line of Kalam's speech indicates the concern of mankind in the 21st century. So, dear students, please read the text again. Okay, dear students, what do we mean from this passage? Mr. APJ Abdul Kalam, who was the President of India, gave a speech on the aspect of mankind's future energy crisis. He put pressure on the use of solar energy. According to the history, the energy sources have always been a major factor of change. According to scientists, owing to huge consumption of oil and natural gas, the total world is faced with serious problems. On one hand, these natural energies are rapidly going to be on the state of being finished. On the other hand, this huge emission or this massive emission of carbon dioxide from consumption of these energies is posing a great threat to our environment. So, we have no other alternative but to concentrate on the idea of making use of solar energy. Now, section C. Make sentences using the substitution table. Dear students, here you see a substitution table. You have to make sentences from this substitution table. Chernobyl disaster, the energy industries, the global petroleum consumption, major industrial economies,
scientists has taken, been emphasized, increased, exposed. The use of renewable energy sources, the potential danger of nuclear energy, a major factor for change throughout history, to 3 billion barrels per year initiative to tap alternative energy sources. Now we will make 5 sentences from this substation table. Okay, dear students, the first sentence is Chernobyl disaster has exposed the potential danger of nuclear energy. The energy industries have been a major factor for change throughout history. The global petroleum consumption has increased to 3 billion barrels per year. Sentence number 4. Major industrial economies have taken initiatives to tap alternative energy sources. Finally, scientists have emphasized the use of renewable energy sources. Okay, dear students, now section D. Complete the following passage with words from the box. There are more words than necessary. Dear students, look at the board and you can see about 11 words in the box. You have to fill the gap using the word from the box. I am reading the word. Suggested, radiates, would, effective, conducted, either or either, energy, affected, crisis, tap, where. Now try to fill the gaps using these words. To answer the energy crisis, the first word will be crisis. To answer the energy crisis in the world, scientist, professor and former Indian President Mr. APJ Abdul Kalam has suggested, that solar energy can be harnessed by establishing space stations in outer space in order to tap solar power round the clock. Mr. Kalam said that the sun radiates about 10 trillion times the energy which humans consume across the world today. If we were able to extract even a small portion of this energy from the sun, it would be sufficient to secure the energy demand of our future. Pointing out that space-based solar power plants do not get energy by weather, the scientists said that thus it would be far more effective in efficiency and power generation than the surface-based system. Professor Kalam suggested that the energy should be transmitted from space back to Earth, either or either through microwave or any other technology like laser. Careful research of the impact and safety concerns would have to be conducted in this regard. So, now my dear students, I am giving you homework. As your school is closed and you are staying at home, you have to complete it, and after opening your school, submit it to your
English teacher. The assessed number will be added to your examination number as continuous assessment. Please write down homework in your exercise book. What is the scientist Kalam concerned about? Why do you think the massive burning of coal may lead to an ecological disaster? What do you mean by the potential danger of nuclear energy? What, according to Mr. Kalam, is the solution of future energy crisis? Why does Mr. Kalam put so much importance on the issue of energy? Why does Mr. Kalam put much importance on solar energy? Dear students, finally we beseech the mercy of Almighty Allah so that we can get relief from this fatal disease quickly. Stay home, save lives, follow the instructions given by the government and enjoy classes on Sangshad Bangladesh Television. Bye.